হ্যালো এভরিওয়ান, আজকে ডিসকাস করব অমর্ত্য সেনের অন জাস্টিস বা ন্যায় বিচারের ওপর। তো মানুষের ন্যায় বিচার নিয়ে অমর্ত্য সেন যে যুক্তি বা ব্যাখ্যা দিয়েছেন বা তার যে অবদান রয়েছে সেগুলো নিয়ে আজকের আলোচনা। তো অমর্ত্য সেন একজন লিবারেলিজমের সমর্থক দার্শনিক বা ইন্ডিয়ান ফিলোসফার বলা যায়, যেমন জন রলস, রবার্ট নৌজিক, তারপরে ডউকিন যে দার্শনিকগণ লিবারেলিজমের সমর্থক দার্শনিক, সেই রকমই অমর্ত্য সেনও একজন লিবারেলিজমের সমর্থক দার্শনিক। ওকে, তো সেই অমর্ত্য সেন যে মানুষের ন্যায় বিচার নিয়ে যে যুক্তি বা ব্যাখ্যা দিয়েছেন সেটাই নিয়েই আজকে আলোচনা করব সিলেবাস অনুযায়ী। তো ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে হি ইজ অ্যান ইন্ডিয়ান ইকোনমিস্ট হু ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই নোবেল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন 1998 ফর হিজ কন্ট্রিবিউশন টু ওয়েলফেয়ার ইকোনমিক্স এন্ড সোশ্যাল চয়েস থিওরি ফর হিজ ইন্টারেস্ট অফ দ্য প্রবলেমস অফ সোসাইটি প্রোটেস্ট মেম্বার্স। তো অমর্ত্য সেন একজন জাতীয় অর্থনীতিবিদ হিসাবে, ভারতীয় অর্থনীতিবিদ হিসাবে যাকে আমরা চিনি বা জানি, কারণ আমরা সকলেই চিনি বা জানি, কারণ তিনি ভারত তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন মানুষ যাকে ইকোনমিস্ট বা অর্থনীতিবিদ হিসাবে আমরা চিনি বা জানি। তো তিনি অর্থনীতিবিদ হিসাবে সামাজিক তত্ত্বের অবদানের জন্য এবং সমাজের দরিদ্র সদস্যদের সমস্যার সমাধানের প্রতি যে আগ্রহ দেখিয়েছিলেন, যার জন্য তিনি 1998 সালে অর্থনৈতিক বিজ্ঞানে অর্থাৎ ইকোনমিক সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে সেন ওয়াজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক অফ কজ অফ ফ্যামাইন অফ হুইচ লেড টু দ্য ডেভেলপমেন্ট প্র্যাকটিক্যাল সলিউশন অফ প্রিভেন্টিং অফ লিমিটিং ইফেক্টস রিয়াল পারসিভ শর্টেজ অফ ফুড। তো দুর্ভিক্ষের কারণ মানে কারণ কি, অ্যাকচুয়ালি দুর্ভিক্ষ কী কারণে হয় সেই ব্যাপারে তিনি অনেকটাই অবদান দিয়েছেন, যার জন্য তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন, যার ফলে খাবারের প্রকৃতি বা অনুভূত অভাবের প্রভাব রোধ বা সীমাবদ্ধ করার যে ব্যবহারের সমাধান সেটার অনেকটাই বিকাশ ঘটেছে, যার ফলে সেটাই বলছে। থার্ড পয়েন্ট বলছে 5 ফ্রিডম, তিনি 5টা স্বাধীনতার কথা বলেছেন। ফার্স্ট পলিটিক্যাল ফ্রিডম কথা বলেছে বা রাজনৈতিক স্বাধীনতা, তারপরে ইকোনমিক্যাল বা অর্থনৈতিক স্বাধীনতা, সোশ্যাল অপরচুনিটি বা সামাজিক সুযোগ, প্রোটেক্টিভ সিকিউরিটি বা সুরক্ষা প্রদান, এবং লাস্ট যেটা বলেছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি রাইট, অর্থাৎ কী বলে এটাকে, স্বচ্ছতার সুবিনিময়তা যেটাকে বলছে। তো এই 5টা ফ্রিডম বা স্বাধীনতার কথা তিনি বলেছেন। 4 পয়েন্ট বলা হচ্ছে সেন্স মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কম্প্রিহেন্সিভ অ্যাকাউন্ট অফ দ্য capability approach development as freedom helpfully synthesis accessible way many these particular and often quite technical contribution। তো সমতার বা সক্ষমতার দৃষ্টিভঙ্গির সবচেয়ে প্রভাবশালী বিবরণ হিসাবে তার ডেভেলপমেন্ট অফ ফ্রিডম বইটিতে সহায়কভাবে একটি অ্যাক্সেসযোগ্য উপায়ে সংশ্লেষণ করে এক প্রযুক্তিগত অবদান তিনি দিয়েছেন, বা দুর্ভিক্ষের কারণ, মানুষের পভার্টির যে কারণ, এই ব্যাপারে তিনি যে ডেভেলপমেন্ট অফ ফ্রিডম বা স্বাধীনতার বিকাশ যে বইটি তিনি লিখেছিলেন সেখানে তার অ্যাক্সেসযোগ্য যে সংশ্লেষণ তিনি করে গেছেন যার অনেকটাই অবদান রয়েছে, সেটাই বলছে। তো গ্লোবাল জাস্টিস সম্পর্কে তিনি কি বলেছেন বা গ্লোবাল জাস্টিস অ্যাকচুয়ালি কি। তো ফার্স্ট পয়েন্ট বলা হয়েছে গ্লোবাল জাস্টিস ইজ হাউ টু সলভ অল দ্য প্রবলেমস ইন অ্যান ইন্টারন্যাশনাল ওয়ে ফর অল দ্য পিপুল লিভিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ গ্লোবাল জাস্টিস। তো গ্লোবাল জাস্টিস হলো বা গ্লোবাল জাস্টিস বলতে বলা যায় পৃথিবীতে বসবাসকারী সমস্ত ব্যক্তির পক্ষে আন্তর্জাতিকভাবে বা ইন্টারন্যাশনালভাবে কোনো উপায়ে কিভাবে সমস্ত সমস্যার সমাধান করা যাবে, তাই হলো গ্লোবাল জাস্টিস, বা একেই বলছে গ্লোবাল জাস্টিস। সেকেন্ড পয়েন্ট বলছে দ্য ইস্যু অফ গ্লোবাল জাস্টিস ইজ ভেরি ইস্যু অফ দ্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বা 1945 সালের পর বিশ্বব্যাপী বিচারের বিষয়টি যে বা গ্লোবাল জাস্টিস বা ন্যায় বিচারের ব্যাপারটি খুবই একটা নতুন বিষয়, সেটাই বলা হয়েছে। তো ইট ইজ ভার্চুয়ালি ইমার্জড দ্য গ্লোবালাইজেশন অফ দ্য ডেমোক্রেটিক অর টু সে আল্ট্রা ডেমোক্রেটিক ওয়ার্ল্ড। তো একটি এটি গ্লোবাল জাস্টিস যেটা, সেটা গণতান্ত্রিক বা অতি গণতান্ত্রিক বিশ্বে বিশ্বায়নের সাথে কার্যত উদ্ভূত হয়েছে, সেটাই বলছে। এবং কি বলেছে যে গ্লোবাল জাস্টিস ইজ এ ভিশন অ্যান অর্গানাইজেশন অ্যান্ড এ মুভমেন্ট ইন ইন্টারফেন্সি স্টেজ। তো গ্লোবাল জাস্টিস হলো একটি সংগঠন এবং শৈশব পর্যায়ের একটি আন্দোলন, বা শুরু থেকে সব কিছু ব্যাপারে সমস্যা সমাধানের একটা বিষয় হচ্ছে গ্লোবাল জাস্টিস, সেটাকেই বলছে। থার্ড পয়েন্ট বলছে ইট ইজ রিগার্ড দ্য বাউন্ডারিজ অফ ন্যাশনালিটি, রেস, ethnicity, religion, culture, economic status as the false on and affirms of common humanity, shared vision and values। তো এটি প্রধানত জাতীয়তা, জাতি, ধর্ম, সংস্কৃতি এবং অর্থনৈতিক অবস্থার সীমানাকে মিথ্যা বলে গণ্য করে এবং সাধারণ মানবতা, অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধকে সুনিশ্চিত করে। অর্থাৎ যে কোনো ব্যাপারে মানুষের যে
বোধগম্য ব্যাপারটা, অর্থাৎ সব কিছুতে ব্যাপারটা ইগনোরেন্স যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটাকে কি করে, মান্যতা কম দেয় বা সেই ব্যাপারে সেটাকে ভুল প্রমাণ করে এবং মানুষের মূল্যবোধকে সুনিশ্চিত করে এটার মাধ্যমে। 4 পয়েন্ট বলছে ইয়ং পিপুল হ্যাভ দ্য ইউনিক ক্যাপাসিটি রিচ অ্যাক্রস বাউন্ডারিজ ন্যাশনালিটি রেস ইকোনমিক স্ট্যাটাস অ্যাফ্রেম কমন হিউম্যানিটি অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস দ্য শেয়ার্ড ভিশন। তো তরুণদের জাতিসত্তা এবং জাতি এবং অর্থনৈতিক অবস্থার সীমানা পেরিয়ে সাধারণ মানবতা নিশ্চিত করতে এবং নানান দৃষ্টিভঙ্গিতে কাজ করার অনন্য ক্ষমতা রয়েছে। তো এখানে বলেছে বিশেষ করে অমর্ত্য সেন সব কিছু তারুণ্যের প্রতি তিনি একটা আলাদা মনোভাব ছিল তার, মানে তারুণ্যের উপর। তা তিনি তারুণ্যের মানে তরুণদের উপর যে ব্যাখ্যাটা তিনি দিয়েছেন, যেখানে বলেছেন যে তরুণদের মধ্যে একটা জাতি এবং অর্থনৈতিক অবস্থার সব কিছু সীমানা পেরিয়ে গিয়ে একটা মানবতা নিশ্চিত করতে নানান দৃষ্টিভঙ্গিতে নানান কাজ করার ক্ষমতা রয়েছে, অনেকটাই অনন্য ক্ষমতা রয়েছে তাদের মধ্যে, সেটাই বলছে। তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে গ্লোবাল জাস্টিস বিলিভ দ্যাট ইয়ং পিপুল মাস্ট বি অ্যাট দ্য ইনফ্রন্ট অফ দ্য স্ট্রাগল ওভারকাম দ্য গ্লোবাল চ্যালেঞ্জ আওয়ার জেনারেশন ক্রিয়েটিং নিউ ওয়ার্ল্ড দ্য হুইচ এভরি পার্সন ইম্প্রুভ কন্ট্রোল হিজ ওয়ার হার ওন ডেস্টিনি। অর্থাৎ গ্লোবাল জাস্টিস বিশ্বাস করে যে আমাদের প্রজন্মের বৈশ্বিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার সংগ্রামে তরুণদের অবশ্যই এগিয়ে থাকতে হবে, যাতে একটা নতুন পৃথিবী তৈরি হবে যেখানে প্রত্যেক ব্যক্তি তার নিজের ভাগ্য বা ডেস্টিনিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবে আর কি। তো এখানে সব কিছু একটা তরুণদের হাতেই বলেছে যে এখনকার যে নতুন প্রজন্ম রয়েছে, তারুণ্য প্রজন্ম যারা রয়েছে, তারাই একমাত্র পরবর্তীতে একটা নতুন পৃথিবী তৈরি করতে পারবে এবং সেখানে তাদের নিজের ভাগ্য তারা নিজেরাই তৈরি করতে পারবে, সেটাই বলেছে। তারপর 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে গ্লোবাল জাস্টিস সাপোর্টার্স envisages a world where the worth of every human being is affirmed and globalization works for all, especially for the poor and marginalized। তো বৈশ্বিক ন্যায় বিচারের সমর্থকরা যারা রয়েছেন তারা কি বলেছেন যে একটি পৃথিবী কল্পনা করেছেন যেখানে প্রত্যেক মানুষের মূল্য নিশ্চিত করা হয় এবং বিশ্বায়নের সবার জন্য কাজ করে, যা বিশেষ করে দরিদ্র ও প্রান্তিকদের জন্য বা যারা পুর বা যারা প্রভার্টিতে ভুগছে বা যারা মার্জিনালাইজেশন হয়েছে বা প্রান্তিকরণ হয়েছে তাদের জন্য সবচেয়ে বেশি কাজ করবে এখানে, সেটাই বলেছে। বা তারা একটা মানে নতুন পৃথিবীর কল্পনা করতে চেয়েছে যেখানে সব মানুষ কীভাবে নিশ্চিতভাবে নিশ্চিন্তভাবে থাকবে বা গ্লোবালাইজেশনের সব কিছুর জন্য তারা কাজ করতে পারবে এবং বিশেষ করে যারা দরিদ্র এবং প্রান্তিকরণ যাদেরকে করা হয়েছে তারাই একমাত্র, সেটাই বলছে। 7 নম্বর পয়েন্টে বলছে টুডে দেয়ার এক্সিস্ট গ্রেটার লিঙ্কেজ বিটুইন নেশনস অফ দ্য পিপুল অ্যাক্রস কন্টিনিউস হুইচ লিডস দ্য ট্রুলি গ্লোবাল এক্সচেঞ্জ অফ পিপুল অফ আইডিয়াস গুডস সার্ভিসেস, ইয়েট উই লিভ ওয়ার্ল্ড দ্যাট ফেসেস এভরি ইনক্রিজিং ডিভিশন বিটুইন রিচ অ্যান্ড পুর। তো এখানে বলেছে আজ মহাদেশ জুড়ে জাতি এবং জনগণের মধ্যে বৃহত্তর সংযোগ বিদ্যমান রয়েছে, যা মানুষের ধারণার পণ্য ও পরিষেবার সত্যিকারের বৈশ্বিক বিনিময়ের দিকে পরিচালিত করে। বা মানুষ যে প্রত্যেকটা মানুষ বা জনগণের মধ্যে সব কিছুর বোধ শক্তি বা একটা মানবতা বোধ সকলের কিন্তু রয়েছে, মানুষের মধ্যে প্রত্যেক মানুষের রয়েছে, সে খারাপও হতে পারে বা ভালো হতে পারে বা সে চোর ডাকাত বা সে খুনি যাই হোক না কেন, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই বলছে যে মানবতা বোধ থাকে বা কি কি করতে হবে বা কি কি করা উচিত এইরকম বোধ সকলের থাকে, কিন্তু সেটা অন্যদিকে পরিচালিত করে, প্রত্যেকটা মানুষ সেটাকে অন্যদিকে পরিচালিত করে। তারপর কি বলছে যে ইয়েট উই লিভ ইন এ ওয়ার্ল্ড দ্যাট ফেস অ্যান্ড এভার ইনক্রিজিং ডিভিশন বিটুইন রিচ অ্যান্ড পুর। তবুও আমরা এমন একটা বিশ্বে বসবাস করছি যেখানে ধনী এবং দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান বিভাজনের মুখোমুখি হতে হয়, সেটাই বলেছে। কারণ এই জন্যই হতে হয়, কারণ মানুষের মানবতা বোধ দিয়ে যদি মানুষ সব কাজ করে থাকে তাহলে অবশ্যই কোনো রকম আনইকুয়ালিটি ব্যাপার কখনোই থাকবে না, সেটা ইকুয়াল ব্যাপার হয়ে যাবে। আর ইকুয়াল ব্যাপার যদি হয়ে যায় বা রিসোর্স বা সম্পদের বন্টন যদি সমানভাবে হয়ে থাকে তাহলে কোনো মানুষ না খেতে পেয়ে মারা যাবে না বা কোনো মানুষ দুর্ভিক্ষের বা কোনো কারণে কোনো দেশে দুর্ভিক্ষের সৃষ্টি হবে না বা কোনো মানুষ না খেয়েও থাকবে না, সেটাই বলছে যে সেটা সব কিছু মানুষের মানবতার উপর ভিত্তি করেই হয়। কিন্তু সেই মানবতা বোধটা যদি মানুষ হারিয়ে ফেলে তখন সেই ব্যাপারটা কিন্তু অন্য কিছু হয়ে থাকে বা এই দুর্ভিক্ষ বা পভার্টি বা মার্জিনালাইজেশন এই রকম ব্যাপারগুলো উঠে আসে।
তারপর বলছে ফ্রিডম অ্যান্ড ক্যাপিটাবিলিটি। তো ফ্রিডম অ্যান্ড ক্যাপিটাবিলিটি এখানে কি বলেছে, দ্য রয়ালিজিয়ান প্রাগমেটিজম ইজ জাস্ট অ্যাসাইন অফ দ্য সেন্ট্রাল রোল অফ দ্য অ্যাচিভমেন্ট অফ লিবার্টি। অর্থাৎ ন্যায় বিচারের উপর রয়ালসিয়ান দৃষ্টান্ত স্বাধীনতা অর্জনের জন্য কেন্দ্রীয় ভূমিকা প্রদান করে। ঠিক আছে, তো এখানে বলছে অমরত্য সেন হ্যাজ সার্টেন রিজার্ভেশন অ্যাবাউট দিস ফ্রিডম ওরিয়েন্টেড এভ্যালুয়েশন অফ জাস্টিস। কিন্তু ন্যায় বিচারের এই স্বাধীনতা ভিত্তিক মূল্যায়ন বা রলস যে মূল্যায়নটা দিয়েছে, মানে স্বাধীনতা ভিত্তিক যে তত্ত্বটা দিয়েছে তার মূল্যায়ন সম্পর্কে অমরত্য সেন কিছু আপত্তি দেখিয়েছেন, সেটাই বলছে। তো কি কি আপত্তি দেখেছে, ইন দিস থিওরি অফ জাস্টিস রলস south of the established liberalism is refined from the social contract theory. He puts freedom, equality, privilege and the top of the list of the central justice as speaks of impartial justice. তো রলস তার থিওরি অফ জাস্টিসে চেষ্টা করেছিলেন যে সামাজিক চুক্তি তত্ত্বের পরিমার্জিত রূপ হিসাবে উদারনীতিবাদকে প্রতিষ্ঠা করতে। তিনি ন্যায়পরায়ণতার ধারণা দিতে গিয়ে অ্যাকচুয়ালি স্বাধীনতা, সমতা এবং সুযোগ বা সুবিধার বিষয়টিকে কেন্দ্রীয় ন্যায়ের শীর্ষে রেখেছেন এবং পক্ষপাতহীন ন্যায় পরায়ণতার কথা তিনি বলেছেন। এটা রলসের মত, ঠিক আছে। তো সেই পরিপ্রেক্ষিতে বা তার মূল্যায়ন হিসাবে অমরত্য সেন কি বলেছে, বাট সেন সেজ দ্য থিওরি like Rawls is the root of the fundamental problem that was almost impossible as a preconceived notion of this much needed social contract theory. তো কিন্তু অমরত্য সেন বলেছেন রলসের ন্যায় তত্ত্বই হলো মৌলিক সমস্যার মূল ভিত্তি, যেটি ছিল খুব বেশি প্রয়োজনীয় সামাজিক চুক্তি তত্ত্বের পূর্ব তত্ত্ব হিসাবে, যেটাকে যথার্থ চুক্তি হিসাবে, যেটা প্রায় অসম্ভব ব্যাপার বা যেটা সমাজে কখনোই সেটাকে পরিচালনা করা সম্ভব নয় বা সেটা সঠিকভাবে বা ইকুয়ালভাবে সম্ভব নয়, যার জন্য সে রলসের যে থিওরি অফ জাস্টিস যে তত্ত্বটা দিয়েছিলেন থিওরি অফ জাস্টিসে, সেই তত্ত্বটার তিনি মূল্যায়ন করেছেন বা সেটার আপত্তি দেখিয়েছেন অমরত্য সেন। তারপর 4 পয়েন্টে বলা হয়েছে সেন উড লাইক টু ডেসক্রাইব দ্য অ্যাপ্রোচ অফ জাস্টিস ক্যাপাবিলিটি বেসড অন হোয়ার ইজ নট just the access to primarily goods but the extent of capabilities that each individual has to convert these primary goods into lives that they value living and the would determine freedom and ultimately afford justice. তো সেন একটি ন্যায় বিচারের প্রতি তার দৃষ্টিভঙ্গি একটি সক্ষমতা ভিত্তিক হিসাবে বর্ণনা করতে চেয়েছেন, এবং যেখানে এটি কেবলমাত্র প্রাথমিক পণ্যগুলির অ্যাক্সেস নয়, শুধুমাত্র যে পণ্যগুলো সেগুলোই শুধু নয়, বরং প্রতিটি ব্যক্তির এই প্রাথমিক পণ্যগুলির জীবনযাপনকে আরও যাতে মূল্যবান করতে পারে, স্বাধীনতা নির্ধারণ করতে পারে, সেই ন্যায় বিচারকেও যাতে বজায় রাখতে পারে, সেই ব্যাপারটাকেই পুরো সব কিছু ব্যাপারটাকে অমরত্য সেন তুলে ধরেছেন আর কি। তারপরে বলছে সেন ক্লারিফাইজ দ্যাট ক্যাপাবিলিটি মিনস পার্সন ফ্রিডম চুজ বিটুইন অল্টারনেটিভ লিভস অ্যান্ড দেয়ার নিড টু বি নো unanimity about what would be considered the value way of life. তো সেন স্পষ্টভাবে বলেছেন যে ক্যাপাবিলিটি মানে একজন ব্যক্তির বিকল্প জীবনের মধ্যে বেছে নেওয়া স্বাধীনতা এবং কোনো মূল্যবান জীবনধারা হিসাবে বিবেচিত হবে সে বিষয়ে একমত না হওয়া। অর্থাৎ যে বিকল্প কোনো সব কিছু স্বাধীনতা বা সেটা নিজের ইচ্ছা মতো সব রকমের স্বাধীনতা থাকবে, বা কেউ কোনো রকম জীবনধারা বা ট্র্যাডিশনালি কোনো কিছু ঘটে যাচ্ছে বলে সেই ব্যাপারটাকে নিজেকে অ্যাকসেপ্ট করার মতো বিষয় যাতে না হয়, সেটাই বলছে যে সেখানে কখনোই একমত হওয়া উচিত নয়। তারপর বলছে সেন উড হাউএভার লাইক হিম টু অ্যাড দিস কনসার্ন অফ দ্য ভ্যারিয়েশনস অফ দ্য পিপুল অ্যাবিলিটি টু কনভার্ট রিসোর্স ইন্টু অ্যাকচুয়াল ফ্রিডম। তো তার মতে সম্পদকে প্রকৃত স্বাধীনতার রূপান্তরিত করার মানুষের ক্ষমতার তারতম্যের মধ্যে ক্যাপাবিলিটি একটি উদ্বেগ যোগ করে। অর্থাৎ ক্যাপাবিলিটি এগুলো কি করে, যে প্রত্যেকটা সম্পদের রিসোর্সের যে রূপান্তর আবার সেটাকে বন্টন যে ব্যাপারগুলো আছে বা তার তারতম্যের ব্যাপারগুলোকে সব কিছুকে কী করে, ক্যাপাবিলিটি একটা উদ্বেগের হিসাবে যোগ করে, বা সেটাকে ঠিকঠাকভাবে যাতে ইকুয়ালভাবে সব কিছুর রিসোর্সটা বন্টন হয় বা সকলে যাতে ইকুয়ালভাবে সেটা পায়, সেই ব্যাপারটাকে দেখে কে ক্যাপাবিলিটির মাধ্যমে। ঠিক আছে, তারপর 7 নম্বর পয়েন্ট বলছে দিস ভেরিয়েশন ইনফ্লুয়েন্স পিপুল অ্যাবিলিটিস ডিফারেন্টলি বিল্ড ফ্রিডম অফ দেয়ার লাইভস ডেসপাইট হ্যাভিং দ্য সেম প্রাইমারি সোর্স।
অর্থাৎ এই সমস্ত বৈচিত্র্যগুলি একইভাবে প্রাথমিক উৎস থাকা সত্ত্বেও তাদের জীবনে মানুষের ক্ষমতাকে ভিন্নভাবে প্রভাবিত করে, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি হয় আর কি। সব কিছু প্রাথমিকভাবে কোনো কিছু ঘটে থাকলেও যেটা ন্যাচারালি কোনো জিনিস বা রিসোর্সেও যদি হয়ে থাকে, তাহলে সেটা যার মানে জোর যার মুলুক তার বলে যে কথাটা আছে, যার ক্ষমতা বেশি সেই সেটাকে ভোগ করে, যার ক্ষমতা নেই সে সেটা থেকে বঞ্চিত হয়, বা মানুষ সেটাকে অপব্যবহার করে বা অন্যদিকে ভিন্নভাবে প্রভাবিত করে, যে বা যে যেরকম পারে সে সেরকমভাবে সেটাকে নিয়ে নেয় আর কি, সেই রকম ব্যাপারটাকে বলছে। ঠিক আছে, তারপর বলছে নোটেবল বুকস। তো তিনি কি কি বই লিখেছেন, যেমন পোভার্টি অফ ফেমিনাইজ অ্যান্ড এসে এন্টাইটেলমেন্ট আর ডিসক্রিপশন, যেটা 1981-এ রিলিজ হয়েছিল বা পাবলিশড হয়েছিল। ডেভেলপমেন্টস অফ ফ্রিডম 99-এ। তারপর থার্ড বই রয়েছে দ্য আইডিয়া অফ জাস্টিস 2009-এ। তারপর দ্য আর্গুমেন্টেবল ইন্ডিয়ান। তারপর 5 নম্বর আছে আনসার্টেন গ্লোরি। তো এই বইগুলো রয়েছে, আরও অনেক বই আছে যেগুলো গুগলে সার্চ করলে পেয়ে যাবে যদি কারো দরকার পড়ে বা মনে রাখতে চাও আরও বেশি বই, তো এগুলো মনে রাখলে আশা করা যায় হয়ে যাবে। তো অমরত্ব সেন থেকে যে ক্যাপিটাবিলিটি এবং গ্লোবাল জাস্টিস নিয়ে যে তত্ত্বগুলো দিয়েছে, মূল মূল পয়েন্টগুলো দিয়েছে, সেগুলো অবশ্যই মনে রাখবে, কারণ এদের থেকে কী রকম কোশ্চেন হয় কেউ বলতে পারবে না, কারণ নানা রকম কোশ্চেন দিতে পারে, নানা রকম কোশ্চেন হতেও পারে। ঠিক আছে, যেহেতু ওরা অনেকগুলো যুক্তি দেখিয়েছেন বা অনেকগুলো পয়েন্ট দেখিয়েছেন, সেহেতু কোশ্চেনের ক্যাটেগরিও নানা রকম হতে পারে। তো পয়েন্টগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে, আর পয়েন্টগুলো যদি মনে রাখে তাহলে অবশ্যই কোশ্চেন দেখলে অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, তো অমর্ত্য সেন থেকে পয়েন্টগুলো এগুলোই, মূল মূল পয়েন্ট এগুলোই, এগুলো যদি মনে রাখে তাহলে কোশ্চেন, যে কোনো কোশ্চেনের আনসার পেয়ে যাবে। আর আমি অমর্ত্য সেন থেকে যতগুলো কোশ্চেন হয় ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে আমি দিয়ে দেবো, সেখান থেকে সবাই কালেক্ট করে নেবে। ওকে, তো থ্যাংক ইউ।